নতুন অধ্যায় শুরু করব। আফ্রিকা মহাদেশ। তোমরা ফার্স্ট ইউনিটে এশিয়া মহাদেশ সম্বন্ধে ডিটেলসে পড়েছো। এশিয়া মহাদেশ হলো পৃথিবীর বৃহত্তম মহাদেশ। তারপরেই আসে কিন্তু আফ্রিকা মহাদেশ, দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। আচ্ছা, তাহলে বলো তো পৃথিবীতে মোট কটা মহাদেশ আছে? 7টা মহাদেশ আছে তো। একবার তাহলে আমরা দেখে নিই ম্যাপের মধ্যে। দেখো, প্রথমেই সবথেকে বড় মহাদেশ এশিয়া, যেটা আমরা ফার্স্ট ইউনিটে পড়েছি। তারপর আসে আফ্রিকা, দ্বিতীয় বৃহত্তম। তারপর তৃতীয় বৃহত্তম উত্তর আমেরিকা মহাদেশ, তারপরেই দক্ষিণ আমেরিকা, তারপরে আন্টার্কটিকা, তারপরেই হলো কিন্তু ইউরোপ, তারপর ওশিয়ানিয়া বা অস্ট্রেলিয়া। এই হলো মোট 7টা মহাদেশ। আচ্ছা, মহাসাগর কটা আছে? 5টা মহাসাগর। কি কি? প্রথমেই হলো প্রশান্ত মহাসাগর, তারপরেই আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, দক্ষিণ মহাসাগর আর আর্কটিক মহাসাগর। এই 5টি মহাসাগর। আজকে আমরা যেটা পড়বো আফ্রিকা মহাদেশ সম্বন্ধে। মহাদেশ কেন সেটা তো তোমরা জানো। অনেকগুলো দেশ নিয়ে তৈরি হয় মহাদেশ, আর অনেকগুলো রাজ্য নিয়ে তৈরি হয় দেশ, আর রাজ্যের মধ্যে অনেকগুলো ডিস্ট্রিক্ট নিয়ে তৈরি হয় এক একটি রাজ্য। তাহলে একদম আমরা চলে যাই আফ্রিকা মহাদেশে। আফ্রিকা মহাদেশ জানলে প্রথমেই যেটা চলে আসে, আমাদের কোন অক্ষরেখার মধ্যে পড়ছে এই আফ্রিকা মহাদেশ। কোন অক্ষরেখার মধ্যে পড়ছে জানলে আমরা তার ভূপ্রকৃতি, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ এগুলোর ডিফারেন্সটাও বুঝতে পারবো। তাহলে একটু দেখে নেওয়া যাক আমাদের অক্ষরেখাগুলো কি কি এর মধ্যে পড়ছে, আর দ্রাঘিমা রেখাগুলোই বা কি পড়ছে। প্রথমেই দেখো, আমরা দেখতে পাচ্ছি রেড ইন্ডিকেট দিয়ে করা আছে ট্রপিক অফ ক্যান্সার। একদম আফ্রিকার কিছু পার্ট, এই যে এটা হলো আফ্রিকা। মাঝখান দিয়ে একদম গেছে কিন্তু ইকুয়েটর। আচ্ছা, ইকুয়েটর মানে নিরক্ষরেখা। নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ গোলার্ধই দুই ভাগে ভাগ করছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আফ্রিকা মহাদেশের কিছু অংশ উত্তর গোলার্ধে পড়ছে আর কিছু অংশ দক্ষিণ গোলার্ধে পড়ছে। আবার আমরা প্রথমেই বলেছি ট্রপিক অফ ক্যান্সার অর্থাৎ কর্কটক্রান্তি রেখা। কর্কটক্রান্তি রেখার মধ্যেও আবার কিছু দেশ পড়ছে। আবার যদি চলে আসি আমরা ট্রপিক অফ ক্যাপ্রিকনে, এটা হলো ট্রপিক অফ ক্যাপ্রিকন। ট্রপিক অফ ক্যাপ্রিকনের মধ্যেও কিছু দেশ পড়ছে। তাহলে এখান থেকে কি বুঝছি? 3টে অক্ষরেখা কিন্তু এই আফ্রিকা মহাদেশের মধ্যে দিয়ে প্রসারিত রয়েছে। 3টে অক্ষরেখা গেল। এবার আমি দ্রাঘিমা রেখার কথাও বলেছি। তাহলে দেখো, একটু লক্ষ্য করলে আমাদের মূল যে দ্রাঘিমা রেখা, মূল মধ্যরেখা, সেই মূল মধ্যরেখাও কিন্তু আবার আফ্রিকার মধ্য দিয়ে প্রসারিত হয়েছে। তার মানও 0 ডিগ্রি। নিরক্ষরেখার মানও 0 ডিগ্রি, মূল মধ্যরেখার মানও 0 ডিগ্রি। সেটাও দেখতে পাচ্ছি আফ্রিকার একদম পশ্চিম দিক দিয়ে গেছে। এই হলো কিন্তু মূল মধ্যরেখা, যেটা আফ্রিকার একদম পশ্চিম মানে একদম উত্তর পশ্চিম ভাগ দিয়ে প্রসারিত হয়েছে। তাহলে আমাদের মোটামুটি বুঝতে পারলাম কোন কোন অক্ষরেখা এবং এই মূল মধ্যরেখা গেছে। এই গেল। এরপরে আমরা একদম তার বেসিক কিছু ইনফরমেশনে চলে আসবো। আফ্রিকা মহাদেশের বেসিক কিছু ইনফরমেশনে আসবো। আফ্রিকা মহাদেশে তাহলে কটা দেশ আছে? মোট বর্তমানে 56টি দেশ আছে। দেখো, আমরা একটা ম্যাপের মধ্যে দেশ এবং তার রাজধানীগুলোকে দেখিয়েছি। এই আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ কি? আলজেরিয়া। বৃহত্তম দেশ হচ্ছে আলজেরিয়া, যার রাজধানী আলজিয়ার্স। একদম দেখো ওপরে লেখা আছে আলজিয়ার্স। আচ্ছা, তোমরা নিশ্চয়ই মিশরের নাম শুনবে। মমি, মিশরের মমি, এই নামটা শুনেছি আমরা। এখানেই আফ্রিকা মহাদেশের মধ্যেই পড়ে কিন্তু মিশর, যার রাজধানী কায়রো। আচ্ছা, তোমরা মরুভূমি বলতে প্রথমেই কোন মরুভূমির কথা মাথায় আসে?
সাহারা মরুভূমির কথা, যেটা কিন্তু এই আফ্রিকা মহাদেশে অবস্থিত। তাহলে পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা, যা আফ্রিকা মহাদেশে অবস্থিত। আচ্ছা, পৃথিবীর সব থেকে দীর্ঘতম নদী কি? নীল। নীল নদ। সেই নীল নদীও কিন্তু এই আফ্রিকা মহাদেশের মধ্যে দিয়েই প্রবাহিত হয়েছে। তাহলে দীর্ঘতম নদী নীল, যেটা আফ্রিকা মহাদেশে প্রবাহিত হয়েছে। আর বৃহত্তম নদী কি? জল ধারণ ক্ষমতার উপর ভিত্তি করে আমাজন। এই গেল বৃহত্তম মরুভূমি এবং আমাদের দীর্ঘতম নদীর কথা। নেক্সট চলে আসি এর সীমানায়। আফ্রিকা মহাদেশের উত্তরের দিকে চোখ দিলে কি দেখতে পাচ্ছি? রয়েছে ভূমধ্যসাগর। তারপর যদি আমরা দেখি একদম দেখো উত্তর পশ্চিম দিকে দেখো রয়েছে উত্তর আটলান্টিক মহাসাগর। উত্তর আটলান্টিক মহাসাগর এই জায়গাটা। আবার এদিকে চলে আসি, একদম দক্ষিণের দিকে চলে আসি, রয়েছে দক্ষিণ আটলান্টিক মহাসাগর, যেটা একদম দক্ষিণ পশ্চিম বলা যায়। একদম দক্ষিণের দিকে রয়েছে ভারত মহাসাগর, সেটা একদম দক্ষিণ থেকে দক্ষিণ পূর্ব দিকে বিস্তৃত। উত্তর পূর্ব দিকে দেখো রয়েছে এডেন উপসাগর, তারপর রয়েছে লোহিত সাগর, এইগুলো নিয়ে বিস্তৃত। আচ্ছা, এবার একটুখানি দেখো, এই যে আমাদের আফ্রিকা মহাদেশ, তার পাশেই কিন্তু রয়েছে এশিয়া মহাদেশ। যখন আমরা এশিয়া পড়েছিলাম তখন কিন্তু জেনেছিলাম এশিয়া মহাদেশের পাশে দুটো মহাদেশ কি? ইউরোপ রয়েছে আর আফ্রিকা রয়েছে। তাহলে এশিয়া মহাদেশ থেকে আফ্রিকা মহাদেশ বিচ্ছিন্ন তো হয়েছে। কি দ্বারা বিচ্ছিন্ন হয়েছে? সুয়েজ খাল। সুয়েজ খাল দ্বারা বিচ্ছিন্ন হয়েছে। সেটা কোনখানে অবস্থিত? ঠিক এই কায়রো এই জায়গাটা করে অবস্থিত সুয়েজ খাল। নেক্সট বলি ইউরোপ। ইউরোপ থেকে আফ্রিকা জিব্রাল্টার প্রণালী দ্বারা হয়েছে, বিভক্ত হয়েছে। তাহলে ইউরোপ থেকে আফ্রিকা জিব্রাল্টার প্রণালী দ্বারা বিভক্ত হয়েছে। এই যে জিব্রাল্টার প্রণালী ঠিক বিস্তৃত ঠিক এই জায়গাটায়, দেখো এখানে এই জায়গাটা বিস্তৃত হয়েছে জিব্রাল্টার প্রণালী। তাহলে এখানে দেখো সুয়েজ খাল দ্বারা এশিয়া থেকে আফ্রিকা বিভক্ত হয়েছে, আর এদিকে জিব্রাল্টার প্রণালী। আচ্ছা, এখানে নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছা করছে প্রণালী বা খাল বলছি, বা এখানে আরেকটা জিনিস চলে আসে যোজক। এই প্রণালী বা যোজক কাকে বলে সেটা একটু তাহলে দেখে নিই আমরা। প্রথমেই তাহলে বললাম আমরা প্রণালী। এখানে কোন প্রণালী বলছি আমরা? জিব্রাল্টার প্রণালী। যখন দুটো সাগর বা মহাসাগর যে একটা সংকীর্ণ জলভাগ দ্বারা যুক্ত হয় তাকে বলছি আমরা প্রণালী। তাহলে দুটো সাগর বা মহাসাগর যখন একটা সংকীর্ণ জলভাগ দ্বারা যুক্ত হচ্ছে তখন তাকে বলছি আমরা প্রণালী। এখানে দেখো লক্ষ্য করে যে জিব্রাল্টার প্রণালী রয়েছে সেটা ভূমধ্যসাগর যে রয়েছে, এই ভূমধ্যসাগর মানে এই জায়গাটা আমার ভূমধ্যসাগর হচ্ছে, সেই ভূমধ্যসাগরের সঙ্গে আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে এইখানে একদম জিব্রাল্টার প্রণালী। তাহলে ভূমধ্যসাগরের সাথে আটলান্টিক মহাসাগর যুক্ত করেছে জিব্রাল্টার প্রণালী, যেটা বিভক্ত করেছে ইউরোপ এবং আফ্রিকাকে। এই গেল প্রণালী। নেক্সট আসি যোজক। এখানে আমি বলেছি সুয়েজ খাল দ্বারা বিভক্ত হয়েছে এশিয়া এবং আফ্রিকা, মানে সুয়েজ যোজকের ওপর সুয়েজ খাল তৈরি হয়েছে। যখন দুটো দেশ কোনো সংকীর্ণ জলধারা দ্বারা বিভক্ত হয় তখন তাকে বলি যোজক। তাহলে দুটো দেশ বা মহাদেশ যাই বলো, দুটো দেশ বা মহাদেশ যখন সংকীর্ণ একটা জলধারার দ্বারা বিভক্ত হয়ে যায় তখন তাকে বলি যোজক। যেমন এখানে এশিয়া এবং আফ্রিকা থেকে বিভক্ত হয়েছে সুয়েজ যোজক দ্বারা, তার ওপর নির্মিত হয়েছে সুয়েজ খাল। সুয়েজ খাল দ্বারা বিভক্ত হয়েছে এশিয়া এবং আফ্রিকা, যেটা এখানে অবস্থিত। তাহলে এই গেল আমাদের একদম আফ্রিকার সীমানা। চারিদিক তাহলে আমরা দেখতে পাচ্ছি জল দ্বারা মানে মহাসাগর দ্বারা বেষ্টিত হচ্ছে এই গোটা আফ্রিকা মহাদেশ। তাহলে আফ্রিকা মহাদেশের তো গোটা সীমানা অবস্থান সবই জানলাম। আচ্ছা, এর যদি ভূপ্রকৃতির দিকে একটু নজর দিই তাহলে কি দেখব? এখানকার উচ্চতম শৃঙ্গ কি? এখানকার উচ্চতম শৃঙ্গ হচ্ছে মাউন্ট কিলিমাঞ্জারো। ভূপ্রকৃতি সম্বন্ধে একটু
ডিটেলসই আমরা আলোচনা করব। ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, এই তিনটে বিষয় নিয়ে আমরা কিন্তু আলোচনা করব আজকে। তাহলে আমরা একদম ভূপ্রকৃতি এবং নদ নদী দুটো একসঙ্গে আলোচনা করি, তাহলে তোমাদের বুঝতে অনেকটা বেশি সুবিধা হবে। তাহলে প্রথমেই একটু একটু করে ভূপ্রকৃতিতে শুরু করি এবং নদ নদীও দুটোই একসঙ্গে শুরু করি। দেখো আমরা একদম ম্যাপটা নিয়ে চলে এসেছি আফ্রিকার ভূপ্রকৃতির। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, আফ্রিকার ভূপ্রকৃতিকে প্রধানত 4টি ভাগে ভাগ করা যায়। কি কি 4টি ভাগ? একদম উত্তর পশ্চিমের পার্বত্য অঞ্চল। দেখো প্রথমেই বলছি আমি উত্তর পশ্চিমের পার্বত্য অঞ্চল, যেটা একদম এই জায়গাটা। তারপরে চলে আসছি মরুময় মালভূমি অঞ্চল। মরুময় মালভূমি অঞ্চল, মরুভূমি আমি আগেই বলেছি সাহারা মরুভূমি লক্ষ্য করা যায়। তাহলে এই অংশটা গোটাটাই মরুময় মালভূমি অঞ্চলের মধ্যে পড়ে যাচ্ছে। নেক্সট আসছি উচ্চ মালভূমি অঞ্চল। এইটাও মালভূমি অঞ্চল, আমরা আগে বললাম মরুময় মালভূমি অঞ্চল, এটাও মালভূমি অঞ্চল কিন্তু বেশিরভাগ অংশটাই মরুভূমি দিয়ে ঢাকা। তারপরে উচ্চ মালভূমি অঞ্চলের পার্টটা হচ্ছে একদম যেটা ইয়েলো পার্টটা, সেটা এই পার্টটা হচ্ছে শুধুমাত্র মালভূমি অঞ্চলের মধ্যে পড়ছে। নেক্সট আসছি উপকূলের সমভূমি অঞ্চল, একদম গ্রিন পার্টটা। উপকূলের সমভূমি অঞ্চল মানে বুঝতেই পারছি সমুদ্র উপকূলবর্তী এলাকা, মানে উপকূলের সমভূমি অঞ্চল। এই গেল আমাদের ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি আমি ডিটেলসে আলোচনা করব, তার আগে একবার আমরা জেনে নিই হচ্ছে নদ নদীগুলো কি কি রয়েছে। দেখো আমি আগেই বলেছি আফ্রিকা মহাদেশের নদ নদীর মধ্যে প্রধান নদী হচ্ছে নীল, দীর্ঘতম নদী। এই দেখো এখান দিয়ে প্রসারিত হয়েছে নীল নদী। আমরা এটা ডিটেলসে পড়বো, আগে জেনে নিই কটা প্রধান নদী রয়েছে। প্রথমেই দেখছি নীল নদী। এছাড়াও রয়েছে দেখো আরও যে 3টি নদী প্রধান রয়েছে। নীলের পরে আসে কঙ্গো বা জাইরে নদী। কঙ্গো বা জাইরে যেটা বললাম দ্বিতীয়, তারপরেই আসছে কিন্তু যেটা কঙ্গো জাইরে আমাদের এখান দিয়ে গেছে, এই যে জাইরে নদী। নেক্সট তারপরেই আসে তৃতীয় বৃহত্তম নদী হলো জামবেসি নদী, জামবেসি নদী। নেক্সট হচ্ছে নাইজার নদী, যেটা একদম এখান দিয়ে গেছে নাইজার নদী। এই 4টি প্রধান নদী। এছাড়াও রয়েছে যেমন আমাদের অরেঞ্জ, তাছাড়াও রয়েছে আমাদের কুয়েনেন, এই সমস্ত নদীগুলো এখানে বৃহত্তম। শুধুমাত্র নদী নয়, এখানে কিন্তু হ্রদও প্রচুর লক্ষ্য করা যায় আফ্রিকা মহাদেশে। আফ্রিকা মহাদেশের বৃহত্তম হ্রদ কিন্তু ভিক্টোরিয়া হ্রদ। আমরা আগেই জানি যে ভিক্টোরিয়া হ্রদের কথা আগেই শুনেছি আমরা। তাহলে ভিক্টোরিয়া হ্রদ হলো আজটা আফ্রিকা মহাদেশে অবস্থিত এবং বৃহত্তম হ্রদ। এছাড়াও রয়েছে টাঙ্গানিকা হ্রদ, নিয়েশা হ্রদ, তুরকানা হ্রদ, এই সমস্ত কিছু। তাহলে নেক্সট আবার চলে আসি আমরা ভূপ্রকৃতিটা আমরা ডিটেলসে একটু আলোচনা করে নিই। নেক্সট আমরা নদ নদীও জানবো। প্রথমেই আমরা দেখি উত্তর পশ্চিমের পার্বত্য অঞ্চল। তাহলে আমরা কোন অংশটা পড়েছি? উত্তর পশ্চিমের পার্বত্য অঞ্চল, একদম এই পার্টটা। তাহলে এই অঞ্চলটা কোন কোন দেশ নিয়ে তৈরি হয়েছে সেটা একবার দেখে নেওয়া যাক। একদম দেখো মরক্কোর কিছুটা অংশ, তারপর আলজেরিয়ার কিছুটা অংশ পড়েছে, আর টিউনিশিয়ার কিছুটা অংশ পড়েছে। টিউনিশিয়ার রাজধানী কি? টিউনিস। আর মরক্কো রাবাত, আর আলজেরিয়ান রাজধানী কি? আলজিয়ার্স, এটা আমরা জানলাম। আচ্ছা, এই পার্টটা পড়ছে কিন্তু আমাদের উত্তর পশ্চিমের পার্বত্য অঞ্চল। এই উত্তর পশ্চিমের পার্বত্য অঞ্চল প্রধানত আটলাস পর্বতশ্রেণী নিয়ে তৈরি হয়েছে। এখানে দেখো অনেকগুলো পর্বতশ্রেণী আমরা লক্ষ্য করছি। অ্যান্টি আটলাস এই জায়গাটা, তারপরে দেখো টেল আটলাস, এই একটা পর্বতশ্রেণী। তারপরে রয়েছে গ্রেট আটলাস। গ্রেট আটলাসের তৌবকাল, এই তৌবকাল হচ্ছে উচ্চতম শৃঙ্গ। তাহলে এখান থেকে জানলাম উত্তর পশ্চিম যে পার্বত্য অঞ্চল রয়েছে তার উচ্চতম শৃঙ্গ কি? তৌবকাল, যেটা হচ্ছে আমাদের গ্রেট আটলাসে অবস্থিত। তারপর রয়েছে সাহারা আটলাস। এতগুলো পর্বতশ্রেণী গঠিত এই উত্তর পশ্চিমের পার্বত্য অঞ্চল। আর উত্তর পশ্চিমের পার্বত্য অঞ্চল একদম উত্তর পশ্চিমে রয়েছে এই জায়গাটা উত্তর আটলান্টিক মহাসাগর, এখানটা উত্তর আটলান্টিক মহাসাগরের মধ্যে পড়ছে। আর যদি আমরা একদম এইদিকে চলে আসি তাহলে আমাদের এখানটা পড়ছে ভূমধ্যসাগর। তাহলে এই গেল উত্তর পশ্চিমের পার্বত্য অঞ্চল।
নেক্সট চলে আসবো আমরা মরুময় মালভূমি অঞ্চলে। আচ্ছা, মরুময় যে মালভূমি অঞ্চল বলছি, এই মরুময় মালভূমি অঞ্চল গোটাটাই প্রায় সাহারা মরুভূমি নিয়ে গঠিত। এখানে একটা বিষয় বলে রাখি, এখান থেকে কিন্তু ছোট ছোট 3 নম্বরের টিকা হিসেবে কোয়েশ্চেন আসে। যেমন ধরো সাহারা মরুভূমি সম্বন্ধে টিকা লিখতে দিল, বা ধরো গোটাটাই দিল মরুময় মালভূমি অঞ্চল লেখো, বা পশ্চিমের পার্বত্য অঞ্চল লেখো, তাহলে এইরকম ভাবে টিকাগুলো কিন্তু আসবে। তোমরা অবশ্যই বা এগুলো আমরা যদি নদ নদীর দিকেও চোখ রাখি, সেখানে কিন্তু নীল নদের গতিপথ লিখতে দিতে পারে, বা লিখতে দিল ভিক্টোরিয়া হ্রদ সম্বন্ধে, তার অবস্থান সম্বন্ধে টিকা লেখো। এগুলো কিন্তু টিকা হিসেবে ছোট ছোট 3 নম্বরের প্রশ্ন আসবে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে যখন লেখা প্র্যাকটিস করবে, অবশ্যই ম্যাপ থেকে প্র্যাকটিস করো। তাহলে নেক্সট যেটা বলি, নেক্সট আমরা চলে আসবো মরুময় মালভূমি অঞ্চলে। এই যে মরুময় মালভূমি অঞ্চল, এটা একদম আফ্রিকা মহাদেশের দেখো উত্তর ভাগ এবং একদম মধ্যভাগের মধ্যে পড়ছে, একদম উত্তরে এবং মধ্যভাগের মধ্যে পড়ছে, এবং কিছুটা অংশ আমাদের দক্ষিণের দিকেও রয়েছে। আচ্ছা, এখানে যে মরুময় মালভূমি অঞ্চল, সব থেকে উল্লেখযোগ্য অংশ হলো সাহারা মরুভূমি। এখানে বেশিরভাগ অংশই কিন্তু সাহারা মরুভূমি ঘিরে রয়েছে। তার ফলে এখানে বুঝতে পারছি এখানে উষ্ণতা সর্বাধিক সবসময় কিন্তু বেশি থাকে। বেশি হওয়ার কারণ যদি আর একটাও লক্ষ্য করো, দেখবে নিরক্ষরেখা কিন্তু নিরক্ষরেখার কাছেই অবস্থিত। এখান থেকে নিরক্ষরেখা প্রসারিত হয়, তার একদম কাছাকাছি কিন্তু এই সাহারা মরুভূমি অবস্থিত। সাহারা মরুভূমি ছাড়াও এখানে রয়েছে কিন্তু লিবিয়া মরুভূমি, এছাড়াও রয়েছে নুবিয়া মরুভূমি। এই দুটো মরুভূমি তো রয়েইছে, পাশে সব থেকে বৃহত্তম হচ্ছে সাহারা মরুভূমিও লক্ষ্য করা, যার জন্য উষ্ণতম জায়গাটা। এই গোটা অংশটার মাঝে মাঝে কিছু উচ্চভূমিও লক্ষ্য করা যাচ্ছে। বাকি অংশটা যদি আমি মালভূমি অঞ্চলের মধ্যে ধরি, তার মধ্যে কিছু উচ্চভূমিও রয়েছে, যেমন টিবেস্টি উচ্চভূমি। এই জায়গাটা দেখতে পাচ্ছি আমরা, টিবেস্টি উচ্চভূমি। তারপরে রয়েছে আগার উচ্চভূমি, এটাকে অনেক সময় হগার উচ্চভূমিও বলা হয়ে থাকে, যেরকম নামে যে ডাকে। এখানে যে মালভূমি দেখতে পাচ্ছি, তাসিলি মালভূমি। তাহলে আমরা এতগুলো অঞ্চল এই গোটা মরুময় মালভূমি অঞ্চলের মধ্যে পড়ছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাহারা মরুভূমি। আর এই অংশের মধ্যে যদি মরুময় অঞ্চল বলি, সেটা ওই দক্ষিণ দিকে একটু চোখ রাখি, সেখানে কিন্তু পড়ছে কালাহারি মরুভূমি, কালাহারি মরুভূমি। তারপরে রয়েছে নাবিব মরুভূমি। এখানে এটা কিন্তু বেশিরভাগ অংশটা উচ্চ যে মালভূমি অঞ্চল পড়বো আমরা পরেরটায়, সেই উচ্চ মালভূমি অঞ্চলের মধ্যেই পড়ে যাচ্ছে এই অংশটা, কালাহারি মরুভূমি এবং নাবিব মরুভূমি এখানটা পড়ে যাচ্ছে। তাহলে আমরা এটা জানলাম। আচ্ছা, এবার এখানটায় যে সাহারা মরুভূমি, এইখানটা মানে আমাদের মরুময় মালভূমি অঞ্চল, এখান দিয়ে কি নদী গেছে একটু তাহলে দেখে নি। এই যে সাহারা মরুময় অঞ্চল বলছি, এর একদম পূর্বভাগে বেশিরভাগ অংশ জুড়ে এই নীল নদ প্রবাহিত হয়েছে, নীল নদী। তাহলে আমরা দেখতে পাচ্ছি, একদম একটু জুম করি ব্যাপারটা, এইখান দিয়ে প্রবাহিত হয়েছে দেখতে পাচ্ছি। এবার আমরা জানবো এবার নীল নদী কোত্থেকে উৎপত্তি হয়েছে এবং কোথায় গিয়ে সে পতিত হলো। নীল নদী সব থেকে দীর্ঘতম নদী বলেছি, এর দৈর্ঘ্য কত? 6650 কিলোমিটার। কত বললাম? এখানটা লিখি একটু, 6650 কিলোমিটার দীর্ঘ। এই নদীটি হোয়াইট নীল এবং ব্লু নীলের মিলিত প্রবাহ। কোত্থেকে উৎপন্ন হয়েছে? এই যে টাঙ্গানিকা হ্রদ, এই টাঙ্গানিকা হ্রদ মানে টাঙ্গানিকা হ্রদের কাছে যে বুরুন্ডি মালভূমি অঞ্চল রয়েছে, সেখান থেকে এই নদীটি উৎপত্তি হয়েছে। উৎপত্তি হয়ে ভিক্টোরিয়া হ্রদে গিয়ে পড়েছে। তারপর এই নদীটি ভিক্টোরিয়া হ্রদ থেকে এই নদীটি আবার প্রবাহিত হয়ে কয়গা হ্রদ রয়েছে, কয়গা হ্রদ অতিক্রম করে আলবার্ট নীল, এরপরে আলবার্ট নীল নাম নিয়ে আলবার্ট হ্রদে পতিত হলো, আলবার্ট হ্রদে পতিত হলো।
আলবার্ট হ্রদ থেকে পতিত হওয়ার পর এই নদীটি বার এল জেবেল নাম নিয়ে নদীটি প্রবাহিত হওয়ার সময় পশ্চিম দিক থেকে বার এল গাজাল, কি নাম এখানটা বললাম, বার এল গাজাল নাম নিয়ে এবং পূর্ব দিক থেকে এসেছে সোবাট নামে একটি নদী। তাহলে এই বার এল জেবেল এই নদীটি প্রবাহিত হওয়ার সময় পশ্চিম দিক থেকে এসে মিশল বার এল গাজাল এবং পূর্ব দিক থেকে এসে মিশল সোবাট নামে নদীটি। মিলিত হওয়ার পর হোয়াইট নীল নাম নিয়ে আবার নদীটি প্রসারিত হলো। প্রায় 840 কিলোমিটার পথ প্রসারিত হলো এই হোয়াইট নীল নদীটি। তারপর প্রসারিত হওয়ার পর খাটুম শহরের কাছে এসে ব্লু নীল নদীটি এসে মিলিত হলো। তাহলে খাটুম শহরের কাছে এসে ব্লু নীল নদীটি মিলিত হলো হোয়াইট নীলের সাথে। ব্লু নীল নদীটি উৎপত্তি হয়েছে ইথিওপিয়ার টানা হ্রদ থেকে। তাহলে এই হলো টানা হ্রদ। এই টানা হ্রদ থেকে ব্লু নীল নদীটি উৎপত্তি হয়ে হোয়াইট নীলের সাথে মিলিত হলো। তারপর প্রবাহিত হয়ে খাটুম শহরের উত্তর দিকে এসে আটাবাড়ার কাছে এসে এই নদীটি আবার আটবাড়া নদীর সঙ্গে মিলিত হলো। তাহলে হোয়াইট নীল আর ব্লু নীল মিলিত হওয়ার পর উত্তর দিকে প্রবাহিত হয়ে এসে আটবাড়া শহরের কাছে এসে আটবাড়া নদীটি পূর্ব দিক থেকে এসে এই নদীর সাথে মিলিত হলো। এরপর এই নদীটি কায়গো শহর মানে আরো প্রসারিত হয়ে উত্তর দিকে প্রসারিত হয়ে নীল নাম নিয়ে নদীটি 7টি ভাগ হয়ে ভূমধ্যসাগরে পতিত হলো। তাহলে আমরা দেখতে পেলাম একবারে কোত্থেকে নীল নদী উৎপত্তি হয়েছে এবং প্রথমেই তার নাম ছিল না কিন্তু নীল, বিভিন্ন নাম নিয়েছে এবং এর সঙ্গে বিভিন্ন উপনদী এসে কিন্তু মিলিত হয়েছে। উপনদী কি বলেছি, কাকে বলে উপনদী? যখন প্রধান নদীর সাথে কোনো নদী বা মানে অন্য নদী এসে মিলিত হয় তখন তাকে বলে উপনদী। আর সেই প্রধান নদীর সঙ্গে কোনো নদী যখন আরেকটা নদী বেরিয়ে যায় সেই প্রধান নদী থেকে তখন তাকে বলে শাখা নদী। তাহলে এখানে প্রশ্ন আসছে, এই যে নীল নদী, এই নীল নদীর উপনদীগুলো কি কি? প্রথমেই হচ্ছে ব্লু নীল, যেটা এখান থেকে টানা হ্রদ থেকে উৎপন্ন হয়েছে। তাহলে ব্লু নীল হলো এর প্রধান একটা উপনদী। তারপরে হচ্ছে এখানে বার এল জেবেল, এটা একটা উপনদী। তারপরে এখানে আছে আটবাড়া একটা নদী। তারপরে নিচের দিকে যদি যাই সোবাট একটা মিলিত হয়েছে। তারপর বার এল গাজাল মিলিত হয়েছে। তাহলে এতগুলো উপনদী হচ্ছে এই নীলের। বিভিন্ন উপনদী মিলিত হওয়ার পর সে নীল নাম নিয়ে প্রসারিত হয়ে ভূমধ্যসাগরে পতিত হলো। তাহলে আমরা বুঝলাম যে এই যে উত্তর পশ্চিমে পার্বত্য অঞ্চল যখন আমরা পড়েছি সেখানে কিন্তু আমরা নদী প্রবাহিত হতে লক্ষ্য করিনি, কিন্তু যখন আমরা মরুময় মালভূমি অঞ্চলে ঢুকলাম তখনই কিন্তু দেখলাম যে নদী প্রবাহিত হচ্ছে, কিন্তু আমরা একদম পার্বত্য অঞ্চল থেকে কিন্তু কোনো নদী প্রবাহিত হতে দেখিনি। এই গেল একটা নীল প্রধান নদী। এরপরেই চলে আসি আমরা একদম আবার ভূপ্রকৃতিতে ফিরে যাব। নেক্সট হলে আসছে আমাদের উচ্চ মালভূমি অঞ্চল। এই পার্টটা মানে একদম আমরা যেটা ইয়েলো পার্ট দেখতে পাচ্ছি সেই অংশটা পড়ছে উচ্চ মালভূমি অঞ্চল। এখানে যে প্রধান জিনিসটা চলে আসে ফার্স্টেই, এখানে রয়েছে গ্রেট আফ্রিকান রিফট ভ্যালি বা গ্রেট রিফট ভ্যালি যাই বলো। এই গ্রেট রিফট ভ্যালি হচ্ছে গ্রস্ত উপত্যকা, মানে দীর্ঘতম গ্রস্ত উপত্যকা, যার উচ্চতা মানে যেটা দীর্ঘ 6400 কিলোমিটার পর্যন্ত কিন্তু দীর্ঘ এই গ্রস্ত উপত্যকা। তাহলে এই যে দেখো এখানে রয়েছে একদম গ্রেট আফ্রিকান রিফট ভ্যালি, এই জায়গাটা এখানে অবস্থিত কিন্তু টানা হ্রদ। তার একদম পূর্ব দিকে আমরা দেখতে পাচ্ছি ইথিওপিয়ার উচ্চভূমি এখানে অবস্থিত।
এখানে কিন্তু আমরা অনেকগুলো হ্রদ দেখতে পাচ্ছি। যেমন তার নিচেই রয়েছে একদম গ্রেট আফ্রিকান রিফট ভ্যালির নিচেই রয়েছে দক্ষিণ দিকে তুরকানা হ্রদ, তার নিচেই রয়েছে সবথেকে বৃহত্তম হ্রদ এখানকার ভিক্টোরিয়া, একদম যেটা আমাদের উচ্চ মালভূমি অঞ্চলে অবস্থিত। তারপরেই রয়েছে টাঙ্গানিকা হ্রদ, তার তলায় রয়েছে নিয়াসা হ্রদ। এই যে গ্রেট আফ্রিকান রিফট ভ্যালি বললাম, তার যদি একদম দক্ষিণ দিকে আমরা নজর দিই, সেখানে একটা উচ্চভূমি আমরা খেয়াল করছি। তাহলে এখানে একটা পার্বত্য অঞ্চল, উচ্চভূমি অর্থাৎ এখানে কিছুটা পার্বত্য অঞ্চল রয়েছে। মাউন্ট কিলিমাঞ্জারো, মাউন্ট কিলিমাঞ্জারো কি বলেছি, আমাদের আফ্রিকার উচ্চতম শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো। এই মাউন্ট কিলিমাঞ্জারো এই জায়গাটায় অবস্থিত, একদম আমাদের উচ্চ মালভূমি অঞ্চলে একদম এই জায়গাটা করে অবস্থিত আমাদের মাউন্ট কিলিমাঞ্জারো, যা আফ্রিকার উচ্চতম শৃঙ্গ। আচ্ছা, এরপরে যেটা চলে আসে একদম দক্ষিণ দিকে, একদম দক্ষিণে দেখো রয়েছে ড্রাকেন্সবার্গ পর্বতশ্রেণী। এখানে দুটি উল্লেখযোগ্য পর্বতশ্রেণী রয়েছে, ড্রাকেন্সবার্গ পর্বতশ্রেণী, আর একটা রয়েছে তার ঠিক উপরের দিকে নিউ ভেল্ট পর্বতশ্রেণী। এই দুটো কিন্তু অবস্থিত একদম দক্ষিণের দিকে। তাহলে এখানে অনেকগুলো জিনিস আমরা পেলাম, মানে একদম উচ্চ মালভূমি অঞ্চলটা যেমন পর্বত রয়েছে, উচ্চভূমি রয়েছে, পাশাপাশি হ্রদ, পর্বতশ্রেণী, সমস্ত কিছু। এবং তারপরেই যদি আমরা দেখি একদম কালাহারি মরুভূমি এবং নাবি মরুভূমি, এখানে কিন্তু এই মরুভূমি অঞ্চলটাও পড়ছে। তাহলে একদম বৈচিত্র্যময় হচ্ছে আমাদের উচ্চ মালভূমি অঞ্চল। এরপরে যেটা চোখ রাখবো আমরা, দেখো কঙ্গো অববাহিকা। কঙ্গো অববাহিকা বলছি কেন, আমাদের যে কঙ্গো বা জাইরে নদী, অর্থাৎ আমাদের আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী হচ্ছে কঙ্গো নদী, সেই কঙ্গো নদীও কিন্তু এই আমাদের উচ্চ মালভূমি অঞ্চল দিয়ে প্রসারিত হয়েছে। তাহলে দেখি কঙ্গো নদী যে প্রবাহিত হয়েছে সেটা তার উৎপত্তি এবং কোথা থেকে কোথায় গিয়ে পতিত হয়েছে সেটাও তাহলে একবারে এর সঙ্গে পড়ে নিই। দেখো একদম কঙ্গো, একদম এখানটা বলেছি আমরা কঙ্গো অববাহিকা, তাহলে কঙ্গো নদী এইখান দিয়ে প্রসারিত হয়েছে এই জায়গাটা। তাহলে দেখি এর উৎপত্তি আর পতিতই বা কোথায় হয়েছে। একদম দেখো জায়গাটা একটুখানি জুম করলে আরো ভালোভাবে বোঝা যাবে। টাঙ্গানিকা হ্রদের একদম যদি দক্ষিণ দিকে যাই, এখানে রয়েছে বাঙ্গুওয়েল হ্রদ। এই বাঙ্গুওয়েল হ্রদ থেকে উৎপন্ন হয়ে লুয়াপুলা নাম নিয়ে প্রবাহিত হয়ে একদম উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আবার লুয়া লাভা নাম নিয়ে আরও প্রসারিত হয়ে অসংখ্য উপনদী এসে মিলিত হয়েছে, অসংখ্য উপনদীর সাথে মিলিত হয়েছে এই নদী। তারপর জাইরে নাম নিয়ে পরবর্তীকালে কঙ্গো নাম নিয়ে আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে। একদম দেখো আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে এই কঙ্গো নদীটি। তাহলে কোত্থেকে উৎপন্ন হয়েছে, বাঙ্গুওয়েল হ্রদ থেকে উৎপন্ন হয়ে একদম সেটা পরবর্তীকালে প্রথমে লুয়াপুলা, তারপরে লুয়া লাভা নাম নিয়ে, তারপরে বহু উপনদী এসে মিলিত হওয়ার পর এই নদী জাইরে নাম নিয়ে পরে কঙ্গো নাম নিয়ে আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে। এই গেল তাহলে কঙ্গো জাইরে নদী। দ্বিতীয় বৃহত্তম নদী বা দ্বিতীয় দীর্ঘতম নদী হচ্ছে এই আফ্রিকা মহাদেশে। নেক্সট চলে আসি আমরা আরেকটি ভূপ্রকৃতিতে। নেক্সট আমরা ভূপ্রকৃতি যেটাতে আসবো উপকূলের সমভূমি অঞ্চল, মানে একদম যে গ্রিন অংশগুলো সেইগুলো হচ্ছে উপকূলের সমভূমি অঞ্চল। তার আগে রয়েছে কিন্তু মালভূমি অঞ্চল। এই মালভূমি অঞ্চল খুব খারাপভাবে সংকীর্ণ হয়ে এসে এই সমভূমিতে মিশছে, ফলে উপকূল অংশ কিন্তু খুব একটা বিস্তৃত এখানে নয়, খুব সংকীর্ণ অংশই কিন্তু এখানে উপকূলীয় অংশ, যেটা আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি। এখানে যদি দেখি আমরা অনেকগুলো দ্বীপও রয়েছে, যেমন মাদাগাস্কার দ্বীপ। এই আফ্রিকা মহাদেশের সবথেকে বৃহত্তম দ্বীপ হচ্ছে এই মাদাগাস্কার দ্বীপ। এখানে রয়েছে কিন্তু মাদাগাস্কার দ্বীপ, এখানেও কিছু উপকূলীয় অংশ সমভূমি অঞ্চলে সৃষ্টি রয়েছে। এছাড়া রয়েছে ক্যানারি, মাদিরা, পশ্চিমে রয়েছে সেন্ট হেলেনা দ্বীপ, এই দ্বীপগুলো কিন্তু রয়েছে। তাহলে উপকূলের সমভূমি অঞ্চলও আমরা দেখলাম, খুব সংকীর্ণ সমভূমি অঞ্চল। সেরকমভাবে সমভূমি অঞ্চল আমরা অন্যান্য জায়গায় দেখেছি যে সমভূমি অঞ্চল অনেকটা বেশি বিস্তৃত হলে সেখানে সমভূমির ওপর ভিত্তি করে কৃষিকাজ, তারপরে
পরিবহন ব্যবস্থা, শিল্প, মানে অর্থনৈতিক পাটটা কিন্তু বেশ ভালো উন্নতি লাভ করতে পেরেছে। কিন্তু আফ্রিকা মহাদেশের দিকে লক্ষ্য করলে কিন্তু এই উন্নতিটা আমরা লক্ষ্য করব না, কারণ যেহেতু আমরা সমভূমি খুব কম সংখ্যক মানে সংকীর্ণ পাট পাচ্ছি, ফলে এই মহাদেশ কিন্তু অন্যান্য মহাদেশের থেকে একটু পিছিয়ে পড়ে অর্থনৈতিক দিকে। সেসব গেল, সেটা আমরা পরে আলোচনা করব। এবার এখানে আরো কটা নদী একটু দেখে নিই, যেহেতু সমভূমি অঞ্চল পড়ছি এখান দিয়ে আর কতগুলো নদী প্রসারিত হয়েছে সেগুলো একটু দেখে নেব। দেখো লক্ষ্য করে, আমরা যে উচ্চ ভূভাগের যে মালভূমি অঞ্চলটা পড়ছি সেখান দিয়ে কিন্তু আরো কয়েকটা নদী প্রসারিত হয়েছে। দেখো জামবেসি নদী, জামবেসি নদী কয়েকটি দেশের মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে। উৎপন্ন হয়েছে কোথা থেকে? এই যে জামবেসি নদী, একটু জুম করে নি পাটটা, এই যে জামবেসি নদী, এই জামবেসি নদী একদম নামিবিয়া যে কালাহারি যে মরুভূমি রয়েছে তার পাশ দিয়ে একদম প্রসারিত হয়েছে। 3টি দেশের ওপর দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে। কোন কোন দেশ? জিম্বাবুয়ে, মোজাম্বিক আর জাম্বিয়া। জিম্বাবুয়ে, মোজাম্বিক, জাম্বিয়া, এই 3টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে একদম এখানে ভারত মহাসাগরে কিন্তু পতিত হয়েছে। এখানে একটি কথা বলতে হয়, ভিক্টোরিয়া জলপ্রপাত, এই জামবেসি নদীর ওপর কিন্তু সৃষ্টি হয়েছে ভিক্টোরিয়া জলপ্রপাত, পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত ভিক্টোরিয়া জলপ্রপাত। যদি আমরা জামবেসি নদীর পর একটু দক্ষিণ দিকে চলে যাই, অরেঞ্জ নদী পাচ্ছি আমরা। প্রধানত যে 3টি নদী আলোচনা করলাম তারপরে যে একটা প্রধান আর একটা নদী চলে আসছে সেটা হলো অরেঞ্জ নদী। দেখো একদম এই জায়গাটায় কি ছিল, যদি আমরা একটু চলে যাই পার্বত্য মানে ভূপ্রকৃতিতে, ডাকেন্সবার্গ পর্বতশ্রেণী এখানটাতে রয়েছে, একদম ডাকেন্সবার্গ পর্বতশ্রেণী। এই ডাকেন্সবার্গ পর্বতশ্রেণীর একদম পশ্চিম ঢাল থেকে উৎপন্ন হয়েছে কিন্তু এই অরেঞ্জ নদী। অরেঞ্জ নদী এই জায়গা থেকে উৎপন্ন হয়ে একদম দক্ষিণ পশ্চিম দিকে প্রসারিত হয়ে কিন্তু আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে। তাহলে আমরা দেখলাম যে উল্লেখযোগ্য 4টি নদী। এছাড়াও আর একটা নদী নিয়ে যদি আমরা আলোচনা করি সেটা হচ্ছে নাইজার নদী। নাইজার নদী একদম আমাদের পশ্চিম পাট থেকে, একদম উত্তর পশ্চিম পাট থেকে উৎপত্তি করে একদম একদম দক্ষিণ পশ্চিম দিকে আবার প্রবাহিত হয়ে এসে কিন্তু আটলান্টিক মহাসাগরে পতিত হচ্ছে। তাহলে এই গেল আমাদের আফ্রিকা মহাদেশের ভূপ্রকৃতি, তার সঙ্গে সঙ্গে আমরা যে উল্লেখযোগ্য নদীগুলো সেগুলো কিন্তু পড়ে নিলাম। তাহলে আমরা নিশ্চয়ই সমস্ত আফ্রিকা মহাদেশের ভূপ্রকৃতি, নদ নদী আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। আমরা যে উল্লেখযোগ্য নদ নদী সেগুলো জানলাম। তোমরা কিন্তু যে আমরা নীল নদ বললাম আর জামবেসি নদী বা কঙ্গো নদী, এগুলোর কিন্তু গতিপথগুলো মানে উৎস এবং পতিত স্থানগুলো একটু ভালো করে মনে রেখো। ভূপ্রকৃতির ক্ষেত্রে বলি, মরুভূমিগুলো আফ্রিকা মহাদেশে খুব বেশি ইম্পর্টেন্ট। মানে কালাহারি মরুভূমি আফ্রিকা মহাদেশে কোন দেশে পড়ছে, আর সাহারা মরুভূমি বা আফ্রিকা মহাদেশের কোন দেশটা বেশি ঘিরে রয়েছে, সেগুলো কিন্তু একটু ম্যাপ দেখে ভালো করে প্র্যাকটিস করো। আচ্ছা, তোমরা প্র্যাকটিস করবে, আমি একটু তাহলে দেখিয়ে দিই কোন দেশের মধ্যে পড়ছে, এটা কিন্তু আমার বলা হয়নি, সেটা একবার বলে দেওয়া যাক। সাহারা মরুভূমি যে বললাম, এখানে দেখতে পাচ্ছ আমি লেখাটা দেখিয়েছি, এর বেশিরভাগ অংশটা এর পূর্ব দিকে রয়েছে লিবিয়া মরুভূমি, তারপর নুবিয়া মরুভূমি। এই যে অংশটা মানে এই পাটটা গোটাটাই হচ্ছে আমাদের তাহলে সাহারা মরুভূমি। এখানে কতগুলো দেশ রয়েছে একটু দেখে নিই তো, আগের পাটে আসি। এই হলো দেশ, এখানে টোটাল মানে 11টি দেশ নিয়ে তৈরি কিন্তু এই সাহারা মরুভূমি। দেখো আমি কিছুটা অংশ মার্ক করে নিয়েছি, তাহলে তোমাদের কাছে বুঝতে সুবিধা হবে। নাইজার, মালি, লিবিয়া, চাড, মিশর, মরক্কো, তাহলে একদম এই অংশটা যেটা আমরা দেখেছি একদম, তাহলে এই অংশটায় মোট 11খানা কান্ট্রি পড়ছে আমাদের সাহারা মরুভূমির মধ্যে। আবার এই জায়গাটা কিন্তু সুদান, এইখানটা আবার আমাদের চলে আসছে লিবিয়া মরুভূমি কিন্তু। তাহলে আমাদের এই জায়গাটা গোটাটা 11টা দেশ নিয়ে কিন্তু এই সাহারা মরুভূমি বিস্তৃত। তাহলে তোমাদের কাছে নিশ্চয়ই আমি আফ্রিকার ভূপ্রকৃতি আর নদ নদী ক্লিয়ার করতে পারলাম।
তোমরা পিডিএফ ফাইল তো অবশ্যই পড়বে। আমি কিছু গুরুত্বপূর্ণ শর্ট টাইপ কোয়েশ্চেন এনেছি, সেটা একটু আলোচনা করে নিই এবার। দেখো, রয়েছে প্রথমেই আফ্রিকার দক্ষিণ প্রান্তের গুরুত্বপূর্ণ অন্তরীপটির নাম কি? উত্তবাসা অন্তরীপ, এটা। আচ্ছা, নেক্সট জানবো আফ্রিকার মহাদেশের পশ্চিম সীমায় অবস্থিত মহাসাগরের নাম লেখো। পশ্চিম সীমায় কি ছিল? উত্তরে ছিল ভূমধ্যসাগর, একদম উত্তর পশ্চিমের দিকে ছিল আটলান্টিক মহাসাগর। আর তাহলে একদম পশ্চিম সীমায় অবস্থিত মহাসাগর নয়, এটা হলো উপসাগরের নাম বলবো আমরা, গিনি উপসাগর। নেক্সট, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মাঝে কি প্রণালী অবস্থিত? আমরা অনেকক্ষণ প্রণালী নিয়ে আলোচনা করেছি, জিব্রাল্টার প্রণালী। আচ্ছা, আফ্রিকা মহাদেশের পূর্বে কি নামে পরিচিত ছিল? এই কোয়েশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট। আফ্রিকা মহাদেশের পূর্বে কি নামে পরিচিত ছিল, কিন্তু বর্তমানেও এই নামটা ইউজ করা হয়, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। আফ্রিকা মহাদেশকে কিন্তু অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে। এই কোয়েশ্চেনটা কিন্তু 3 নম্বরেতেও আসে। তাহলে একটুখানি আলোচনা করে দেওয়া যাক, আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কেন বলা হয়। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বা ডার্ক কন্টিনেন্ট, এটা বলার কারণ যদি বলি, তোমরা কিন্তু একটা কারণ জানো, যেটা হলো আফ্রিকা মহাদেশের উত্তর ভাগ বা একদম মধ্যভাগের দিকে নজর দিলে দেখা যায় সাহারা মরুভূমি গোটাটা ঘিরে রেখেছে। দক্ষিণ দিকে যদি আসি, সেখানে রয়েছে কালাহারি মরুভূমি আর রয়েছে নাবিব মরুভূমি। তাহলে আমাদের আফ্রিকা মহাদেশের বেশিরভাগ অংশই মরুভূমি দিয়ে ঘেরা। তাহলে এটা নিশ্চয়ই যেমন সমভূমি না হলে বলি জনসংখ্যা মানে জনবসতি গড়ে ওঠে না, জনসংখ্যাও কম লক্ষ্য করা যায়, তেমনি কিন্তু কৃষিকাজ শিল্প গড়ে উঠতে পারে না। ফলে মরুভূমি দিয়ে ঘেরা বলে এটা একটা কারণ। তাছাড়াও আফ্রিকা মহাদেশের যদি আরো মধ্যভাগে যাওয়া যায়, সেখানে কিন্তু অরণ্য দিয়ে ঘেরা, ফলে হিংস্র জীবজন্তু এই সমস্ত কিন্তু লক্ষ্য করা যায়। এছাড়াও আমি যখন সমভূমি পড়িয়েছি তখন বলেছি সংকীর্ণ সমভূমি। ফলে আফ্রিকা মহাদেশে এত সমস্ত কিছু থাকা সত্ত্বেও কিন্তু এটা অন্ধকারাচ্ছন্ন। তার কারণ তো এটা হলো, আর একটা কারণের দিকে যদি লক্ষ্য করি, মিশর, সিন্ধু, নীলনদ, এইগুলো কিন্তু একটি প্রাচীন জায়গা নামে পরিচিত। ফলে অভিযাত্রী লিভিংস্টন এই সমস্ত কিছুর উপর নির্ভর করে এই মহাদেশটার নাম দেয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ, কারণ বেশিরভাগ অংশই অন্ধকারে ঢাকা থাকে, যেহেতু তারা উন্নত হতে এখনো পারেনি। তাই লিভিংস্টনের মতানুসারে এই আফ্রিকা মহাদেশের নাম হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। তাহলে কেন তা জানলাম। নেক্সট আসি, আফ্রিকার উত্তর পশ্চিমে কোন পর্বত অবস্থিত? আটলাস পর্বত। উত্তর পশ্চিমে আমরা পর্বতশ্রেণী পড়েছি, একদম আটলাস পর্বত অবস্থিত। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট কিলিমানজারো, আমরা জানি। আচ্ছা, পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকার নাম কি? গ্রেট রিফট ভ্যালি, যেটা গ্রেট আফ্রিকান রিফট ভ্যালিও বলা হয়। গ্রস্ত উপত্যকা আফ্রিকার কোন দিকে দেখা যায়? পূর্ব দিকে। ইথিওপিয়ার উচ্চভূমি দেখেছি আমরা, সেই পূর্ব দিকে অবস্থিত। নেক্সট আসি, দক্ষিণ আফ্রিকার পশ্চিমে অবস্থিত মরুভূমির নাম কি? কালাহারি মরুভূমি, যেটা একদম দক্ষিণ পশ্চিম দিকে যদি আমরা চোখ রাখি, সেখানে কিন্তু অবস্থিত এই কালাহারি মরুভূমি। আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী কি? মানে প্রধান দীর্ঘতম নদী কি বলেইছি, নীল। আর কঙ্গো জাইরে দ্বিতীয় দীর্ঘতম। আচ্ছা, আফ্রিকার কোন নদী সবচেয়ে বেশি জল বহন করে? কঙ্গো নদী দ্বিতীয় বৃহত্তম, কিন্তু নীল কিন্তু অত জল বহন করতে পারে না, তাই এটা দীর্ঘতম নদী। আর কঙ্গো হচ্ছে সবচেয়ে বেশি জল বহন করে, তাই যদি জল বহনের দিক থেকে বলা হয় তাহলে কিন্তু এটা বৃহত্তম নদী বলা যায়। আফ্রিকা কোন নদী দুবার নিরক্ষরেখাকে অতিক্রম করেছে? কঙ্গো নদী। তাহলে দুবার নিরক্ষরেখাকে অতিক্রম করেছে কঙ্গো নদী। ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? চামবেসি নদী, আমি কিন্তু পড়ানোর সময় বলেছিলাম। সুদানের রাজধানীর নাম কি? খার্তুম বা খার্তুম, যেটাই বলো। তাহলে আমরা 14টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম, যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, মানে এই আফ্রিকা মহাদেশের নদ নদী এবং ভূপ্রকৃতি পড়তে গেলে। এছাড়াও প্রচুর অ্যাসাইনমেন্ট আছে, সেটা কিন্তু তোমরা ভালোভাবে সলভ করো। আজকে তাহলে আমরা আফ্রিকার নদ নদী আর ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আসবো আমরা জলবায়ু নিয়ে আলোচনা করতে।
আজ তাহলে এখানে শেষ হলো, পরের দিন আমাদের আবার দেখা হবে।